This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে মীর আফসার আলী। থ্যাংক ইউ। তোমাকে পাওয়াটাই একটা সাংঘাতিক ব্যাপার, কারণ প্রথম প্রশ্ন হচ্ছে যে গপ্প মীরের ঠেক ছাড়া মীর কোথাও নেই। মীর হারিয়ে গেছে বলে আমার ধারণা। তাকে আমি কি করে আজকে পেয়েছি সেটাও আমি জানি না। তুমি বলো যে তুমি হারিয়ে গেছো না আছো? না, আমি হারিয়ে গিয়েছি, কিন্তু সেটা জনসমুদ্রে যেমন আগে হারিয়ে যেতাম, এখন গপ্পের সমুদ্রে হারিয়ে যাচ্ছি। প্রচুর গপ্প বলা বাকি, এবং মনে হচ্ছে সবসময় গপ্পটা বলতে গিয়ে যে সময় বড্ড কম। তো যত বেশি গপ্প বলা যায় যত কম সময়ের মধ্যে, সেই চেষ্টাটা চলছে। বাইরে মানুষের সঙ্গে গপ্প করে আমার মনে হয় অনেকটা বেশি টাইম ওয়েস্ট হয়ে যায়। তার থেকে বরং বইগুলোর মাধ্যমে যদি প্রত্যক্ষে লোকজনের সঙ্গে আমি গপ্প করি, সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়। এবং সেই কারণেই আমি প্রায় কোনো জায়গায় যাই না, এরকম একটা বদনাম ছিল। এখন প্রায় শব্দটা সরে গেছে, এখন কোনো জায়গায় আমি যাই না, আমি কোথাও যাই না। একমাত্র যদি আমার কোনো কাজ থাকে, যদি দরকারে কেউ আমাকে ডাকে, বা তুমি কিন্তু এর আগে যতবার বলেছি আসোনি তাই এবারটা আসতে হবে, এরকম পিড়াপিড়ি হলে তবে হয়তো আমি যাই। আমি লজ্জিত যে আমি জনসমক্ষে মুখ দেখাতে পারছি না। জানি না, কোনো গর্হিত অপরাধ তো করিনি, কিন্তু আমি নিজেই আড়ালে রাখি নিজেকে আজকাল। তুমি আমাকে বলো যে সোশ্যাল মিডিয়াতে যখন আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, আমি কোথায় ঘুরছি, এরকম অনেক কন্টেন্ট আমরা দেখতে পাই, অনেকে সেগুলো করতে পছন্দ করে। তোমাদের যে টিমটা, গপ্প মীরের ঠেক যে টিমটা, সেটা প্রথম থেকেই সিদ্ধান্ত ছিল যে সাহিত্যের পাতা থেকে অনেক কন্টেন্ট তোমরা করবে এবং খুব মন দিয়ে করবে এবং তার গুণগত মান ভালো হবে, এরকম একটা আশা তোমরা আমাদের দিয়েছিলে। সেই কাজটা যখন তুমি করতে শুরু করলে, এতগুলো মাস পেরোলে, তোমার নিজের কি মনে হয়েছে এই রাস্তাটা দিয়ে হেঁটে? দেখো, তুমি যে বললে না যে চতুর্দিকে লোকজন খালি পোস্ট করে কি খাচ্ছে কি পড়ছে, আমি পোস্ট করি কি পড়ছি, মানে বই কি পড়ছি, গপ্প কি পড়ছি। এবং শুরু থেকেই আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা যেহেতু গপ্পের ঠেক, তাই এই গপ্পের নেপথ্যে যে সমস্ত কণ্ঠস্বর রয়েছে, অভিনেতা রয়েছে, বাচিক শিল্পী, তাদেরকে খুব একটা আমরা দেখতে পেতাম না আগে। কারণ এরা স্টুডিওতে কাজ করতেন, চলে যেতেন। তাদেরকে ভিডিও ফরম্যাটেও যে প্রোফাইলিং করা যায় এবং বোঝানো যায়, অমুক যে গপ্পটা শুনলেন, যে গুরুগম্ভীর গলাটা, সেটা আসলে এই মানুষটার শরীর থেকে বেরোচ্ছে, যে একেবারে ওই গলার সঙ্গে মেলে না, একেবারে অন্যরকম দেখতে। তো সেই প্রথাটা আমরা একদম শুরু থেকে 2023-এ যখন গপ্প মীরের ঠেক লঞ্চ হলো, শুরু থেকেই এটা ছিল যে আমি কি ইউজ টু ছিলাম এতদিন, যে আমি কোনো একটা কাজ করছি, সবসময় ক্যামেরা আমার দিকে থাকছে, আমি সেই কাজ সম্পর্কে বলছি। আমরা জানি যে কোনো কাজের জন্য প্রচারের দরকার পড়ে। আজকেও যে টিভি9 বাংলায় এই সুযোগটা পেয়েছি, থ্যাংক ইউ টিভি9 বাংলা এবং ভাস্বতী, এটা তুলে ধরার জন্য যে আমরা সাহিত্য নিয়ে যে কাজটা করছি, সেই কাজটার পেছনে নেপথ্যে যে মানুষগুলো রয়েছেন তাদেরকে তুলে ধরা। এবার এদেরকে যখন তুলে ধরছি, তখন মেকআপের কোনো প্রয়োজন নেই, কোনো বাহারি কস্টিউমের কোনো প্রয়োজন নেই। হয়তো একটা জিন্স টি শার্ট বা একটা সিম্পল শাড়ি পরেই কেউ মাইকের সামনে দাঁড়ালেন, কিন্তু অদ্ভুত একটা কাজ করলেন মাইক্রোফোনে, সেইটা ক্যামেরাবদ্ধ করা। বিকজ ক্রনিকলিং অ্যান্ড ডকুমেন্টিং ভয়েস ওভার জবস আমাদের এখানে প্রায় নেই বললেই চলে। যে কারণে যে সমস্ত আইকনিক শোগুলো আমরা আমাদের ছোটবেলায় শুনেছি রেডিও মারফত, সেইগুলোর কয়েকটা স্টিল ছবি ছাড়া আর কোনো ডকুমেন্টেশন নেই। সো এই যে বিরাট একটা এক্সপিরিয়েন্স চলেছিল, যেটা আজকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এবং আমি গপ্প বলছি 2009 সাল থেকে টেকনিক্যালি, যদি আমি স্টোরি টেলিং এর এই আর্ট বা এই প্রফেশনটাকে নিই, সেটা 2009 থেকে শুরু হয়েছে, আজকে 16 বছর হয়ে গেল। এই 16 বছরের মধ্যেও আমি দেখেছি যে যারা কাজ করে গেছেন, তাদের ভিডিও ডকুমেন্টেশন প্রায় নেই বললেই চলে। এবং আজকে যদি সোশ্যাল মিডিয়াতে আমাকে কিছু প্রমোট করতে হয়, তাহলে অডিওর সঙ্গে আমাকে ভিডিওটাও রাখতে হবে। তো ভিডিওতে এই ফুল গাছ পাতা এগুলো না তুলে
আই উড রাদার কনসেন্ট্রেট অন মাই আর্টিস্টস, এবং আর্টিস্টরা কিভাবে শব্দ প্রক্ষেপণের মাধ্যমে তারা একটা চরিত্রকে জীবন্ত করে তুলছেন, ফুটিয়ে তুলছেন গপ্পটাকেই ইন অল অ্যাসপেক্টস, সেইটাকে তুলে ধরাটাই মেন উদ্দেশ্য ছিল। এখনো সেটাই চালিয়ে যাচ্ছি 2.5 বছরের ওপর। তোমরা কালবেলা করছো, যেটা আমরা বলি যে দুর্দান্ত টেক্সট, বারবার ফিরে যাওয়া যায় যেটার কাছে, সেইটার নির্বাচনটা কিভাবে হলো, আর সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে রাখা হবে, এইটা কেন ভাবলে? আমরা 2024-এর 13ই এপ্রিল আমরা একটা পার্টি অর্গানাইজ করেছিলাম। সেই পার্টিতে বাই দ্য ওয়ে আমি গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম ওখানে, কারণ আমাকে সবাই বোঝালো যে এই পার্টিটা কিন্তু তোমার পার্টি, তো তোমাকে যেতেই হবে। হ্যাঁ, তো আমি সেই পার্টিতে গিয়ে আমরা যেটাকে বলি স্লেট লঞ্চ, সাধারণ দর্শকদের যদি বোঝাই যে আগামী 12টি মাসে, এক বছরে আমরা কি কি করতে চলেছি, আমরা 24টা ব্লকবাস্টার গপ্পের নাম ডিক্লেয়ার করেছিলাম তখন, ওটাকেই আমরা স্লেট লঞ্চ বলি। তার মধ্যে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, এই 3টে উপন্যাসের কথা আমরা অ্যানাউন্স করি। যবে থেকে এই অনুষ্ঠানটায় আমরা পাবলিক করেছি যে আমরা এই গল্পগুলো আনতে চলেছি বা এই উপন্যাসগুলোকে আমরা অডিও রূপে তুলে ধরবো, তবে থেকে লোকজন আমাদের মাথা খারাপ করে দিয়েছে। ইনফ্যাক্ট তুমি যদি 13ই এপ্রিলে আমার ছবি দেখো, আমার মাথায় অনেক বেশি চুল ছিল, এখন অনেক কম, ইনফ্যাক্ট পেকেও গেছে অনেকটা। তার প্রধান কারণ মানুষের দাবি যে কবে আসবে অনিমেষ, কবে আমরা মাধবীলতা অনিমেষের কথা শুনতে পাবো। এবং সেই ক্ষেত্রে ইট নেসেসারিলি যেটা হয়, আমরা ব্লকবাস্টার কোনো প্রোডাকশন করলে সেটার প্রচারটা যেভাবে করতে চাই সেটাই করে যাচ্ছি। অনির্বাণ ভট্টাচার্য শুধুমাত্র গপ্পমীরের থেকে কোর টিমের চয়েস ছিলেন তা নয়, দোয়েল মজুমদার, যিনি সমরেশ মজুমদারের কন্যা, তিনি যখন প্রথম চুক্তিতে সাইন করেন, তিনি আমাকে বলেছিলেন এটা কিন্তু কন্ট্রাক্টে থাকছে না, কিন্তু আমার একটা অলিখিত দাবি আছে, বলুন। অনিমেষ যদি কেউ করে সেটা যেন অনির্বাণ হয়। এবং ফাইনালি অনির্বাণকে আমরা পেয়েছি। মাঝখানে একটা লম্বা গ্যাপও ছিল না, ও বিদেশ গিয়েছে। অনির্বাণের জন্য এই অপেক্ষা করাটা শুধুমাত্র ক্যালেন্ডারে ওর ডেট ম্যাচ করানোটা নয়, অনির্বাণ মাঝখানে একটু অস্থির ছিল, মানসিকভাবে ভীষণ একটু বিপর্যস্ত ফিল করছিল। সো উই টুক দ্যাট টাইম। এমনও হয়েছিল ও যখন জুলাই মাসের একদম শুরুতে ও বলল আমি আমেরিকা চলে যাচ্ছি, তখন আমাদের কালবেলা ফুল ফোর্স চলছে প্রোডাকশনের কাজ। আমরা দেখুন অনির্বাণ বাদে বাকি সবার কাজ মোটামুটি আমরা গুটিয়ে ফেলতে পারছি, শুধু অনির্বাণের কাজটা বাকি থাকবে। এটা ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ, যে হিরোর ট্র্যাকটা আমরা বাদ রেখে বাকি সবাইকে রেকর্ড করেছি। যেটা আমি চাইতাম যে অনির্বাণকে আগে রেকর্ড করে নিই, কারণ বাকি যে চরিত্রগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই ইন্টারাকশন অনিমেষের সঙ্গে। তো অনির্বাণের ট্র্যাকটা রেকর্ড করলে সুবিধে হতো কি আগে যদি করতাম, অনির্বাণ কিভাবে বলেছে, কিভাবে ওর ডায়লগগুলো পড়লো, কিভাবে বিহেভ করলো অনিমেষের চরিত্রে, সেগুলো আমার মাথায় থাকতো, আর বাকি চরিত্রগুলোকে সেইভাবে আমি রেকর্ড করতে পারতাম। কিন্তু অনির্বাণের আসল স্বরূপ আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের একদম শেষে গিয়ে। অ্যান্ড ফাইনালি, বিলিভ ইট অর নট, আজকে এই যে আমরা কালবেলা প্রচার করতে চলেছি বা করছি, আমি জানি না আপনি কোন সময় এটা দেখছেন, তার মাত্র 2 সপ্তাহ আগে আমরা অনির্বাণকে রেকর্ড করতে পেরেছি। আর এটা অনির্বাণের ওপরেই ছিল। ও যখন বিদেশ থেকে ফিরলো ভীষণ জেটল্যাগ ফিল করছিল, ওর শরীর ভালো ছিল না, মন ভালো ছিল না, সেটা তো আগেই বলেছি। তো শরীর, মন, ক্যালেন্ডার, এই 3টে যখন খাপে খাপ হলো, তারপরই অনির্বাণ এলো আমাদের এই স্টুডিওতেই এবং অনিমেষ হিসেবে ধরা দিল। এই যে এই ইন্ডাস্ট্রিটাতে তুমি এত বছর কাজ করেছো, তুমি অ্যাক্টর হিসেবেও অল্প কাজ করেছো, কিন্তু ইন্ডাস্ট্রিটার পার্ট তো অনেক বেশি, সঞ্চালক হিসেবে বহুদিন কাজ করেছো। এই যে পুরো ফেডারেশনের সাথে যেভাবে একটা মতবিরোধ তৈরি হয়েছিল অনির্বাণ ভট্টাচার্য এবং সেখানে অন্যান্য আরো নাম আছে, এই পুরো জিনিসটা দেখে তোমার কি মনে হয়েছে? এবং যখন অনির্বাণ স্টুডিওতে আসতো, আই এম শিওর যে তোমার সাথে এমনিও কথা হতো, তো তুমি সারপ্রাইজিংলি ভাস্বতী ও এই বিষয়টা নিয়ে না একটাও কথা বলেনি। ইনফ্যাক্ট আমিও ওকে আলাদা করে জিজ্ঞেস করিনি, বিকজ আমার মনে হলো যে এই জিনিসটা যদি আমি তুলি, এক, এই ডিসকাশনে অনেকটা সময় যাবে, 2, ও যে কাজটা করতে এসেছে সেটার থেকে ফোকাসটা সরে যাবে। সো আমি এটা নিয়ে ডিসকাশন করিনি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি, তুমি যেহেতু বললে আমি এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছি, ইনফ্যাক্ট 31 বছর হয়ে গেল কাজ করছি, আমি বেশিরভাগ কাজই শব্দ জগতের করেছি, বাকিটা পরিচালনা করা, শো হোস্ট করা, শো রানার হিসেবে কাজ করা,
এই সবই করেছি। আমার একটাই জিনিস বলার, এই গোটা গন্ডগোল মেস যাই হয়ে থাকুক না কেন, অন্য যে কোনো জায়গায় কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন যদি থেকেও থাকে, ইট ইজ নেভার অ্যাট দ্য কস্ট অফ ওয়ার্ক। আমাদের কাছে সবসময় কাজটা আগে। একটা দিন সকালবেলা উঠে যদি তোমার মনে হয় যে আজকে আমার কোনো কাজ নেই, আমি আজকে একটু রিল্যাক্স করব, সেটা আলাদা। আরেকটা দিন যদি এরকম আসে যে তুমি রিয়েলাইজ করলে যে আজকে আমার কাজ করার মুড থাকা সত্ত্বেও আমি কাজ করতে পারবো না বিকজ অফ সাম টেকনিক্যাল ইস্যুস, দ্যাট আই থিঙ্ক ইজ ভেরি পেইনফুল ফর অ্যান আর্টিস্ট। আমি আর্টিস্ট হিসেবে বলতে পারি এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি মিটে যায়, যদিও অনেক বিদগ্ধ মানুষেরা বলছেন এ সমস্যা কোনোদিনও মিটবে না, কারণ হু উইল ব্লিঙ্ক ফার্স্ট ইজ দ্য নেম অফ দ্য গেম। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজ মিটুক, আজ দুপুরের দিকে মিটুক, আজ রাতের দিকে মিটুক, বা কাল বেলার দিকে মিটুক, যাই মিটুক না কেন, যেমনভাবেই মিটুক না কেন, প্রবলেমটা মিটলে আমাদের সবারই ভালো। বিকজ কাজ করতে আমরা সবাই পছন্দ করি, এবং কাজ ছাড়া একটা মানুষকে কিরকম দেখতে লাগে সেটা আমরা সম্প্রতি অনেক মানুষকে দেখেই বুঝেছি। আমরা কোভিড পেরিয়ে এসেছি ভাস্বতী, যে সময়টা মনে হচ্ছিল ইস আমি সুস্থ আছি, বাড়ির মধ্যে আছি, সেফ আছি, আমাকে ভাইরাস এখনো অ্যাটাক করেনি, আমি কেন কাজ করতে যেতে পারছি না, আমি কেন আমার প্রিয় সেই পরিবেশটার মধ্যে থাকতে পারছি না। তো এত দিন যখন আমরা কাজ ছাড়া থেকেছি, তখন আমার মনে হয় না আর একটা দিনও স্যাক্রিফাইস করা উচিত, মিটমাট হলে ভালো। ঠিক, গপ্পমিরের ঠেককে আমরা যেরকম ভাবে গ্রো করতে দেখেছি, যেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা বলি নাম্বার গেম, হ্যাঁ, সেটাতে গপ্পমিরের ঠেক সবসময় ভালো জায়গায় ছিল, প্রথম থেকে ভালো জায়গায় ছিল। এবার তুমি আমাকে বোঝাও যে নাম্বার গেম আর টাকা, এই দুটোর কতটা প্রেম বলে তোমার মনে হলো? তুমি ওই অঙ্কগুলো নিশ্চয়ই স্কুলে করেছো, যেখানে একটা জায়গা দিয়ে একটা ট্যাঙ্কে জল ভরা হচ্ছে, আর ট্যাঙ্কের আর এক কোনায় একটা কল আছে যেটা খুলে দেওয়া হয়েছে। তো যদি এই স্রোতে জল এন্টার করে আর ওই স্রোতে জল বেরিয়ে যায়, তাহলে ট্যাঙ্কটা ভরতে কতটা সময় লাগবে, এই ধরনের অঙ্ক আমরা করেছি। আমার গপ্পমিরের ঠেকের ট্যাঙ্কটা মোটামুটি এইটা, আসে বেরিয়ে যায়, আসে বেরিয়ে যায়। সেটা গপ্পের ক্ষেত্রেও হতে পারে, টাকার ক্ষেত্রেও হতে পারে। মজার বিষয়টা হচ্ছে যে টাকাটা আমরা পাই ইউটিউব থেকে, এবং যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন তারা জানবেন যে একটা স্তর পর্যন্ত টাকা পয়সার কোনো চিন্তা, কোনো আশা কিচ্ছু না করে শুধু কন্টেন্টটাকে ক্রিয়েট করে যেতে হয় কনসিস্টেন্টলি। মানে আমি যদি কথা দিয়ে থাকি আমার দর্শকদের বা শ্রোতাদের যে শনিবার রাত 9টায় আমি আপনাদের একটা গপ্প উপহার দেব, তাহলে কাম ওয়াট মে ওটা করতে হবে। এইটা যত কনসিস্টেন্টলি করব ততই কারেন্সির পরিমাণটা বাড়বে, এইটা হচ্ছে সোজা হিসেব। তো তোমার এইটার মধ্যে মেন চ্যালেঞ্জ কোনগুলো মনে হলো? মানে যখন তুমি সকালবেলা রেডিওতে চাকরি করতে যেতে, তারপরে নন ফিকশনে সেটে যেতে, আমি শিওর যে তুমি দিনে 16-17 ঘন্টা কাজ করতে, 18 ঘন্টা কাজ করতে আরামসে, প্রত্যেকবার হয়েছে। তারপরে সেই পুরো জীবনটাকে টাটা বাই বাই করে এই যে সব কিছু নিজের আয়ত্তে নিয়ে যে জায়গাটা তৈরি হলো, সেখানে কি তুমি 19 ঘন্টা কাজ করো? না, যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু আমার বাড়ি আর স্টুডিও একই জায়গায়, নেমে কাজ করার হয়তো একটা নির্দিষ্ট সময় আছে, ধরো 11টা 12টা আমরা এই সময় থেকে কাজ শুরু করছি, কাজ শেষ করার নির্দিষ্ট কোনো সময় থাকে না। এইটা একটু সমস্যার, বাকি আই থিঙ্ক আই এনজয়। হ্যাঁ, মাঝে মাঝে ভীষণ একঘেয়ে লাগে যে আমি আগে যেরকম বেরোতাম, লোকজনের সঙ্গে ঘুরতাম, মিশতাম, তাদের সঙ্গে কথা হতো, কর্মসূত্রেই বেশিরভাগ দেখা হতো, সেই সুযোগটা এখন অনেকটাই কমে গেছে, কারণ স্টুডিও বাউন্ড জীবন। এতটাই স্টুডিও বাউন্ড যে আমি কয়েকদিন আগে অনলাইনে বেশ নামি একটা ব্র্যান্ডের একটা চপ্পল কিনেছি। তো সেটা আমার টিমেরই লোক বলছে যে এই দামি চপ্পলটা কিনে কি লাভ হলো তোমার, যাচ্ছ তো ওপরে আর নামছো নিচে, এই সিঁড়ি ওঠানামা করার জন্য এত দামি চপ্পল কেনার কি দরকার ছিল। সো এইটা হয়ে গেছে ইন্টারনাল একটা জোক আমাকে নিয়ে। আজকে ভাস্বতী আর TV9-এর ক্যামেরা আছে বলে আমি তাও ভদ্রস্থ কিছু জামা কাপড় পরেছি। হ্যাঁ, আমি একটা ভালো টি-শার্ট পরেছি, আমি জিন্স পরেছি, একটু শ্যাম্পু ট্যাম্পু করে চুলটাকে একটু ঠিক করলাম, যদিও বেড়ে গেছে, সাদা হয়ে গেছে ভীষণ। বাট অ্যাপার্ট ফ্রম দিস আমার আর বাইরে বেরোনো হয় না। মানে অনেকগুলো কাজ সেই ক্ষেত্রে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। যখন শুরু করেছিলাম ভাস্বতী, আমার মনে আছে সেই সময় তোমার সঙ্গে আমার কথাও হয়েছিল
সাল 2023-এ, তখনও একটা ফেজ ছিল যে আমি বাইরে যে কাজটা করছি সেখান থেকে যে টাকাটা রোজগার করছি সেটা পুরোপুরি এখানে চ্যানেলাইজ করতে হতো, কারণ সেই ভরসাতেই চ্যানেলটা চলছিল যে ব্র্যান্ড মীর আফসার আলী যে টাকাটা রোজগার করবে, ব্র্যান্ড গপ্প মীরের ঠেক উইল ফার্স্ট ফিড অন দ্যাট। টু আনসার দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, এটুকু বলতে পারি ব্র্যান্ড মীর আফসার আলীকে আলাদা করে এখন আর কাজ করতে হচ্ছে না, ব্র্যান্ড গপ্প মীরের ঠেক নিজের পায়ে দাঁড়িয়েছে। এই যে বাইরে সঞ্চালনার কাজ বলো বা কোনো মাচা, হ্যাঁ, এইগুলো তুমি এত কমিয়ে দিলে কেন? কমিয়ে দিলাম তার কারণ আমাকে স্টুডিওতে থাকতে হয় বেশিরভাগ সময়, আর একটা কাজ যখন পুরোপুরি কনসেন্ট্রেশনের সঙ্গে করার চেষ্টা করছি, সেখানে যতবার আমি বাইরে বেরোবো বা ছুটি নেব, ব্রেক নেব, যে বাইরে গিয়ে একটা শো করতে হয়, একটা ইভেন্ট যদি সেটা বর্ধমানেও হয়, তোমার সারাটা দিন যাবে। সেই একটা দিন যে আমি স্টুডিওতে থাকবো না, তার জন্য আগের দুদিন যে পরিশ্রমটা আমায় করতে হবে, ওটার ভয়েই আমি বলেছি না, আমি এখন ওই শোগুলো কমিয়ে দেব, আপাতত শুধুমাত্র গপ্প বলা আমার কাজ। ঠিক, কোন ধরনের কন্টেন্ট তুমি তৈরি করবে সেইটার সাথে দেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি, এই দুটোকে তুমি কি কখনো মেলানোর চেষ্টা করো? মেলানোর চেষ্টা করছি না, কিন্তু মিলে যাবে যখন মানুষ কালবেলা শুনবেন। হ্যাঁ। কারণ কালবেলাতে অনিমেষ যে পরিস্থিতিগুলো ফেস করে, মফস্বল থেকে আসা একটা ছেলে, সে এখানে এসে কলেজে ভর্তি হলো, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লো প্রায় অনিচ্ছায়, মানে ওর কিন্তু স্বেচ্ছায় ঢোকার কোনো ইচ্ছে অনিমেষে যে ছিল তা কিন্তু নয়, কিন্তু অনিমেষ ঢুকতে বাধ্য হলো কি কি পরিস্থিতিতে, সেই পরিস্থিতিগুলো সারপ্রাইজিংলি আজও আছে। ইট ইজ দ্য স্টোরি অফ আ পার্সন যে মফস্বল থেকে শহরে এলো, ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লো, তারপর দেখলো যে রাজনীতি তাকে উদ্বুদ্ধ করত, যদিও তার দাদু শরীদ শেখর, যারা গপ্প পড়েছেন তারা রিলেট করতে পারবেন, তাকে বারণ করেছিল যে শহরে গিয়ে, বিশেষ করে যখন পড়তে যাচ্ছ, তুমি কিন্তু রাজনীতিতে জড়াবে না। এটা আজও সত্যি। আজও বাইরে থেকে যে সমস্ত মানুষরা, ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, তাদের ক্ষেত্রে ওই একই ধরনের ওয়ার্নিং তাদের বাবা মায়েরা দিয়ে থাকেন। কেন দিয়ে থাকেন? রাজনীতির ওপর কি একেবারে বিশ্বাস উঠে গেছে? প্রায় সেটাই বলতে হয়, কারণ যে পরিস্থিতি তখন ফেস করেছিল অনিমেষ এখানে এসে, যখন বামেরা রাজনীতি করছে, নকশাল মুভমেন্ট পুরোটা তৈরি হয়েছে এবং মানুষকে ধরে গুলি করে দেওয়া হচ্ছে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে না, এই একই পরিস্থিতি আজকেও। when you express your free mind, there is bound to be encapsulation. তোমাকে ঘিরে ধরবে, বন্ধ করার চেষ্টা করবে, আটকে দেওয়ার চেষ্টা করবে, তোমার মুখ বন্ধ করার চেষ্টা করবে। এই পরিস্থিতিগুলো 70-এর দশকে যেমন ফেস করেছে অনিমেষ, বা যেহেতু এটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল, সমরেশ মজুমদার যেমন ফেস করেছিলেন, এই আজকের পরিস্থিতিগুলো তো ওর থেকে কোনো অংশে কম নয়, আলাদা নয়, বরং আরো নোংরা। এখন ক্ল্যারিটি পাওয়া আরো ডিফিকাল্ট যে এই যে পাঁকের মধ্যে জড়াচ্ছি নিজেকে, এটা থেকে বেরোবো কি করে। এই মুহূর্তের যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা তোমাকে কতটা ডিপ্রেশনে নিয়ে যায়, কত হতাশ লাগে তোমার, কতটা অসহায় লাগে, সেখান থেকে মাথাটা বের করো কি করে? আমি মাঝখানে একটা রিল দেখছিলাম ভাস্বতী, যেখানে একটা স্ল্যাপিং কম্পিটিশন চলছিল, মানে কে কাকে কত জোরে থাপ্পড় মারতে পারে, এবং সেটা চলছে মানে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ আলটিমেটলি কনসিয়াসনেস খুইয়ে মাটিতে লুটিয়ে পড়ছে ব্যথার চোটে, জ্ঞান হারাচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্ল্যাপ কম্পিটিশনটা চলছে। আমাদের এখনকার পরিস্থিতিতে এরকমই একটা স্ল্যাপ কম্পিটিশন চলছে, হয়তো ভায়োলেন্ট অতটা নয় যতটা একটা স্ল্যাপ বা একটা চড় বা একটা কিল, টপ লেভেলে নয়, গ্রাউন্ড লেভেলে তো আচ্ছার ঘটছেই। বাট এই যে আমি একটা কথা বললাম, তার প্রত্যুত্তরে আরেকজনকে কথা বলতে হবে, এবং তারপর আবার সেটা রিলে করা হলো প্রথম মানুষকে, যিনি প্রথম কথাটা বলেছিলেন। এই যে চলতে থাকে ব্যাক অ্যান্ড ফোর্থ, এইটা ভীষণ ডিপ্রেসিং লাগে। কারণ যে ইস্যুটা নিয়ে এদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল, দুই রাজনৈতিক দল, বা কখনো কখনো দেখা যায় একই রাজনৈতিক দলের দুই আলাদা সদস্য একই দলের মধ্যে কোন্দল হচ্ছে, তখন দেখে খারাপ লাগে যে যারা এদেরকে দীর্ঘক্ষণ গরমে, এই হিউমিড গরমে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এই বিশ্বাস নিয়ে যে আমাদের ইস্যুগুলো তুলে ধরবেন, তারা নিজেদের ব্যক্তিগত কোন্দলে এমন জড়িয়ে পড়ছেন যে ইস্যু নিয়ে তাদের কথা বলা উচিত ছিল সেগুলো বলছেন না। ভাষার যে শালীনতা, সেই শালীনতা বোধটা একদমই চলে গেছে। আমি জানি না এই
খুলির মধ্যে কোন জায়গায় এক্স্যাক্টলি কোন নার্ভে ওই বোধটা জন্মায় বা ট্রিগার করে, কিন্তু সামহাও আমার মনে হয় তাদের ওই ভাষা জ্ঞানটা, ভাষা বোধটা একেবারেই নেই। অথচ যদি আমরা ওদের ব্যাকগ্রাউন্ড স্টাডি করি, আমাদের বিখ্যাত রাজনৈতিক নেতা নেত্রীদের ব্যাকগ্রাউন্ড স্টাডি করি, দেখব তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষিত, তাদের আলাদা পেশা আছে, সেই পেশা থেকে তারা রাজনীতিতে এসেছেন এবং সেই পেশার হাত এখনো ছাড়েননি। তো যদি ওই পেশাতে থেকে তারা সেখানে ভাষা সম্বরণ করতে পারেন, কেন রাজনীতির মঞ্চে এসে এত মানুষের সামনে জনসমক্ষে তারা গালিগালাজ করবেন, একে অপরকে কটু কথা বলবেন? এটা দেখে একটু ডিপ্রেশন হয় বই। এবং লাগাম ছাড়া একটা যে ধর্মের রাজনীতি, যেটা নিয়ে বহু বছর আগে থেকে তুমি কথা বলেছো, কিন্তু এখন নিশ্চয়ই অনুভব করছো যে আরো বহু বছর বলতে হবে কথা এটা নিয়ে, সেটা নিয়ে তুমি কি ভাবো এখন? রিলিজনটা আমার মনে হয় সেরা ট্রাম্প কার্ড, সেরা এক্সকিউজ রাজনীতির জন্য, অন্তত আমাদের এই দেশে তো বটেই। আমাদের দেশে যেহেতু এই আমরা বলতাম না বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বিবিধটা এখনো আছে, আনফর্চুনেটলি মিলনটা নেই। আর এই মিলনটা যেদিন আবার আসবে আমরা সেটা অটোমেটিকলি বুঝতে পারবো। দূরে কোথাও বৃষ্টি হলে যেরকম একটা দমকা হাওয়া আসে, তখন আমরাই বলি এখন এখানে গরম লাগছে, কিন্তু এই হাওয়াটা যেটা আসে তার মানে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকেও বৃষ্টি হবে। আমরা অটোমেটিকলি সেটা বুঝতে পারবো আমাদের চারপাশের পরিবেশ যখন ভালো হবে। অ্যান্ড হোপফুলি আমাদের পরবর্তী জেনারেশনস যারা টেকনিক্যালি বীতশ্রদ্ধ, তাদের আর ভালো লাগে না, তারা পলিটিক্স নিয়ে কথাই বলে না। একটা সময় টেবিল চাপড়ে কলেজে ডিবেট হতো, মক পার্লামেন্টের মতন এক একটা মজার ইভেন্ট হতো, যেখানে তুমিও পার্টিসিপেট করেছো, আমিও করেছি। কিন্তু আজকের দিনে সেই এক্সারসাইজগুলো ছাত্রছাত্রীরা পর্যন্ত করতে চায় না, কারণ যে পার্লামেন্টের সদস্যরাই মক করছেন, তার জন্য আলাদা করে কলেজ ফেস্টে মক পার্লামেন্ট করার দরকার নেই। এই যে আমরা লাগাম ছাড়া শব্দটা ব্যবহার করলাম, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এটা সত্যি যে বহু বহু কন্টেন্ট হচ্ছে এবং লাগাম ছাড়া ভাবেই হচ্ছে, যেখানে রুচির খুব অভাব। সেখানে প্রথম থেকে তুমি যে একটা রুচি মেনে বা গুণগত মান মেনে যে কন্টেন্টগুলো তৈরি করেছো, তার জন্য কি তুমি রাতে একটা শান্তির ঘুম ঘুমোচ্ছ? হ্যাঁ, শান্তির ঘুম ঘুমানোর পেছনে আরো একটা কারণ রয়েছে, যে টিম আমার সঙ্গে কাজ করছে। ভাস্বতী, তুমি জানো যে তুমি হয়তো এখন এই মুহূর্তে TV9 বাংলাকে রেপ্রেজেন্ট করছো ক্যামেরার সামনে, বাট দ্যার ইজ এ টিম। সবসময় সেই টিমের সঙ্গে তোমাকে যোগাযোগ রাখতে হয়। থ্যাঙ্কফুলি আমার যে টিমটা, যেটা দিনকে দিন আরো বড় হচ্ছে, তারা সেই বিশ্বাসটা আর শান্তির ঘুমটা আমাকে দিতে পেরেছেন, যে আমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হয় না। আই ক্যান ফুললি কনসেন্ট্রেট অন হোয়াট কন্টেন্ট আই ওয়ান্ট টু ক্রিয়েট, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা হয়তো বঙ্কিমচন্দ্র বা মানিক বন্দ্যোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুরকে বইয়ের আকারে, গপ্পের আকারে, ছাপা গপ্পের আকারে হয়তো পড়বার ধৈর্যটা রাখবেন না, তারা অন্তত শোনার ধৈর্যটা রাখবেন। মানে নতুন প্রজন্মকেও তো একটু ভালো তোমাকে একটু স্বাদ দিতে হবে, তোমাকে একটু স্বাদ দিতে হবে, সেইভাবেই দিতে হবে। মানে একটা ভুট্টা তুমি রাস্তায় দাঁড়িয়ে কারমার 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 করে খাচ্ছ, সেটা একটা অদ্ভুত রকমের গ্রাউন্ডেডনেস রয়েছে। আবার সেই একই ভুট্টা সেগুলোকে ছাড়িয়ে একটা কাপে, একটা মলে তোমাকে বিক্রি করা হচ্ছে 250 টাকায়। হ্যাঁ, আমাদের কাজটা সেই ভুট্টা পরিবেশন করা। ভুট্টাটা পরিবেশন করছি কিভাবে সেটার উপরে ডিপেন্ড করছে ভুট্টার ব্র্যান্ড ভ্যালিউ এবং ভুট্টা কতদূর পর্যন্ত মানুষকে কি বলবো, তাদের রসনা তৃপ্তি করতে পারে। আমার মনে হয় ওটাই ইম্পর্টেন্ট। আজকের দিনে তুমি যাই দেখো, প্যাকেজিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমার চারপাশে যদি মানে অখাদ্য ধরনের কন্টেন্টও তুমি দেখো, সেটা দেখে বরং তোমার আরো ইন্সপায়ার্ড হওয়ার কথা, যে না 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 না, এর থেকে বেটার কন্টেন্ট তো আমি ডেফিনেটলি বানাচ্ছি এবং এর থেকে আরো বেটার কন্টেন্ট আমি ভবিষ্যতে বানাবো। আসলে যে কাজটা আমরা করছি, এর মধ্যে যে হাসি ঠাট্টা ইয়ার্কির কোনো স্কোপ একেবারেই নেই বলবো না। যেরকম যেরকম স্পেস থাকে, যেরকম যেরকম সিচুয়েশন হয়, আমরা সেইভাবেই গপ্পকে প্রমোট করি। কিন্তু প্রধানত এই ধরনের কন্টেন্ট প্রমোট করার ক্ষেত্রে, বিশেষ করে কালবেলা এত বড় একটা সিরিজ 9টা এপিসোড জুড়ে, আমরা বাংলা অডিও স্টোরি ইউনিভার্সে এখনো পর্যন্ত এইরকম ম্যাসিভ কাজ দেখিনি। আমি এটা সেফলি বলতে পারি, কারণ আমি এটা সেফলি বলতে পারি 2009-এর আগে আমরা সেইভাবে স্টোরি টেলিংয়ের খুব একটা বেশি কিছু দেখতাম না ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং তারপর যখন এই ড্রাইভটা শুরু হলো,
তফাৎটা এখন একটাই যে তখন অন্য কারোর জন্যই কন্টেন্ট ক্রিয়েট করতাম, এখন কন্টেন্ট ক্রিয়েট করি যেটার আগে নিজের শব্দটা আমি বসাতে পারি। আমার একটা শেষ প্রশ্ন আছে, এই যে তুমি ভুট্টা পরিবেশনের কথা বলছিলে, মানে বিষয়টাকে একটু রঙিন করে দেওয়া, আমরা খুব মিস করি মীরের রঙিন জীবনটা। হ্যাঁ, মীরের সাথে অনন্যা চ্যাটার্জির প্রেমের গসিপ, মীরের সাথে স্বস্তিকা মুখার্জির প্রেম হলো কিনা, এগুলো সব কোথায় চলে গেল? আমরা তো এগুলো মিস করছি, তুমি এটা কতটা মিস করছো? আসলে আমি দিনকে দিন এত বোরিং হয়ে গিয়েছি, সারাক্ষণ যদি একটা মানুষ স্টুডিওর ভেতরে থাকে এবং চারিপাশে যদি লোকজন থাকে, তখন খুব স্বাভাবিকভাবে সুন্দরী রমণীরা আমার ধারে কাছে ঘেঁষবেন না, কারণ এই সিরিজটা আর এগোচ্ছে না বলছো, থেমে গেছে? আর এগোচ্ছে না আপাতত, অন্য সিরিজ এগোচ্ছে, 9টা এপিসোডের সিরিজ, যার নাম কালবেলা। আচ্ছা, বাট অন আ সিরিয়াস নোট, এই যে মীরের একটা সত্যি একটা রঙিন জীবন ছিল, মানে সেটা শুধু প্রেম সংক্রান্ত না, নানা আমার থেকে অনেক অনেক রঙিন, ইস্টম্যান কালারওয়ালা রঙিন লোকজন চারপাশে ঘুরছে। ভাস্বতী, তোমার চারপাশেও ঘোরে, তুমি এই প্রশ্নগুলো ওদের করো। আমার জীবনটা ভীষণ ব্ল্যান্ড হয়ে গেছে, ভাগ্যিস এই ক্যামেরাটা আপনাকে কালারে দেখাচ্ছে, আদারওয়াইজ আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটেই দেখতেন মীরকে এই মুহূর্তে।